আমরা অনেক সময় কি চাই, কেন চাই, তা নিজেরাই বুঝে উঠতে পারি না। মন কি চায় তাও ঠিক টের পাই না। প্রিয় মানুষটার ছেড়ে চলে যাওয়া অনেক সময় দেখেও চুপ করে থাকা ছাড়া আর কিচ্ছু করার থাকে না। ঠিক তখনই দেখা হয় কিছু মানুষের সাথে, যাদের জীবনের গল্পগুলো মেলেনি, ধরে রাখতে পারেনি, বলা হয়ে ওঠেনি থেকে যাও। জীবন যেভাবে খুশি বয়ে গেছে তাদের জন্য। বৃষ্টির জল কখন যেন জমতে জমতে চোখে নেমে এসেছে কোনো এক রাতে। ঠিক তখনই বৃষ্টি শেষে হঠাৎ দেখা দুটো মানুষের মন খুঁজে নিয়েছে ভালো মন্দ, অজান্তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। হয়তোবা সেই না মেলা গল্পেই খুঁজে পেয়েছে নিজেকে তারা। শুনতে থাকুন আজকের গল্প, পৌলমী চক্রবর্তীর কলমে চাঁদের আদর। তমালিকার কপালে চিন্তার ভাঁজগুলো আরো স্পষ্ট হচ্ছে। তার চোখ চলে যায় জানালার ভেজা কাঁচে। বিন্দু বিন্দু জলের বৃত্তে কেমন সেজে উঠেছে জানালাটা। তার চশমার কাছটাও খানিক তেমনই আবছা হয়ে আসছে। সে চশমা বিশেষ খোলে না, পাওয়ার তেমন একটা নেই, কিন্তু ঘুম আর স্নান এই দুই ছাড়া কেউ তার চোখ ও চশমার এই প্রেমের বন্ধন আলগা করতে পারে না। অবশ্য কারো ঠেকা পড়েনি সে কাজ করতেছে। ঠেকা পড়েছিল কেবল দুটো অসভ্যের। উফ, ভাবলেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে ওর। এমন কোনো বই নেই এই পৃথিবীতে যা তার মাথা ঠান্ডা করতে পারে। মানুষ খুন করার একটা মডিউল পাওয়া গেলে বেশ হতো, একমাত্র তাতে যদি কাজ হয়। নীলিমাকে ফোন করে তমালিকা। ফোন রিং হতে না হতেই ওপাশ থেকে শোনা যায়, হ্যালো সুইটি, কি খবর? আজ আসবি বিকেল 5টা আইসক্রিম পার্লার? ফোনের ওপার থেকে এক নিঃশ্বাসে বলে গেল নীলিমা। এই বক বক করার আইসক্রিম ছাড়া লাইফে কিছু নেই না রে তোর? গলা খাঁকারি দিয়ে বলে তমালিকা। না থাকাই বেটার। ব্রো, লুক এট ইউ। এত কেন ফ্রাস্ট্রেটেড বলতো? I went to Mr. ব্যানার্জি। ও, ওই ছেঁচড়া লোকটা? ইস, নাক খুঁটতে খুঁটতে কথা বলবি না তো। শালা রে। এই, তুই কি আমার পিছনে সিসিটিভি লাগিয়ে রেখেছিস ভাই? তুই আমার বেস্ট ফ্রেন্ড, আই নো ইউ ওয়েল। তুই কখন নাক খুঁটিস, কখন কান খোঁচাস, কখন পটি। এই থাম। আগে ভাবতাম আমি সিঙ্গেল আমার দোষে, এখন বুঝি তুই এসব বলেই বোধহয় ভাগিয়ে দিয়েছিস সবাইকে। তোর বয়ফ্রেন্ডরা ভগবান, তারা কি এগুলো করে না? ইস, এই আমি ভাবতেও চাই না। নেকা, হাতটা তো সেই বিছানায় মুছবি। চটপট একটা ভালো বই সাজেস্ট কর দেখি। না, মুছিনি তো। বাই দ্য ওয়ে, কেমন বই? যেটা পড়ে প্রেম জাগবে? যেটা দিয়ে মারলে লোকের মাথা ফেটে যাবে। তাহলে ইউ ক্যান ইউজ ইউর টেক্সট বুকস। কি করে যে পড়িস বাবা, কে জানে। বল না ভাই, একটা ভালো সাইকো থ্রিলার। ওয়েট, লেট মি সি। তোকে টেক্সট করছি 2 মিনিটে। নীলিমা ভাবতে থাকে বেশ কিছুদিন ধরে তমালিকা কেমন অদ্ভুত আচরণ করছে, কেমন যেন খিটখিটে হয়ে গেছে, খানিক যেন অন্যমনস্ক। তবে নতুন কিছু নয়, ওকে এখন বেশি ঘাঁটানো ঠিক হবে না। কদিন পর আপনা থেকেই ঠিক হয়ে যাবে। ও ওর কালেকশনের বইগুলো ঘাঁটাঘাঁটি করে সন্ধান চালাতে শুরু করে।
তমালিকা যখন মিস্টার ব্যানার্জির বাড়ি যায় তখন বৃষ্টি পড়ছে অঝরে। বেশ কয়েকদিন ধরে একটা বিচ্ছিরি অবস্থা চলছে। বৃষ্টির ইচ্ছে হলে পড়ে, 5 মিনিটের মধ্যে মুড সুইং দেখিয়ে হাওয়া হয়ে যায়। তবে সেদিন বেশ অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। বেল বাজাতেই একটা লোক বাইরে আসে। তমালিকা না তাকিয়েই বলে, আমি তমালিকা, মিস্টার ব্যানার্জির সাথে দরকার। হ্যাঁ বলুন। আশ্চর্য চোখে গম্ভীর মুখ নিয়ে বলে মিস্টার ব্যানার্জি, ওরফে অম্বরীশ। লোকটাকে দেখতে তো লেখক গোছের নয়, বরং বদ্ধ উন্মাদ মার্কা দেখতে। হাব ভাবও তেমনই। দরজা আগলে দাঁড়িয়েই আছে, ভেতরে আসতে বলার ভদ্রতাটাও কি নেই। তমালিকার রাগ হয়। নিজেকে কি মনে করে লোকটা? একটা গল্পের ব্যাপারে জানার ছিল। বাড়ি বয়ে এসে একটা ব্যঙ্গাত্মক হাসি ছড়িয়ে পড়ে লোকটার মুখে। তমালিকা একটু অপ্রস্তুত হয়ে পড়ে। আপনি নির্ঘাত চোর নয় ডাকাত, আপনাকে ঢুকতে দেওয়া তো বিপদ। কেন, আপনার সোকল ফ্যানরা করেনি বুঝি আগে এমন? সো কল্ড? আচ্ছা, আর না তো কি, প্রেমে হাবুডুবু খেয়ে যা আকচার লিখছেন তাই গোগ্রাসে গিলছে। তাতে আপনার কি সমস্যা? আপনিও লেখেন নাকি? দেখে তো মনে হচ্ছে না। আপনাকেও দেখে মাতাল ছাড়া অন্য কিছু মনে হয় না। তাহলে তো হয়েই গেল, শরীর সাক্ষী মাতাল হয়ে একটা কিছু লিখে ফেললেই হয়। আপনারও নামডাক হয়ে যাবে। এত হিংসেও করবেন না শুধু শুধু। আপনি এত বিরক্তিকর জানলে আসতাম না। যেতে পারেন। আপনি আমাকে অপমান করছেন। আরে আচ্ছা, আসুন আসুন। বন্দুক টন্দুক নেই তো সঙ্গে? থাকলে এতক্ষণ আপনাকে বাঁচিয়ে রাখতাম না। বেশ, চা খাবেন? না, একটু জল দিন। জলের গ্লাসটা এগিয়ে দিতে দিতে লোকটা জিজ্ঞাসা করলো, নিন। তা আপনি যার জন্য বাড়ি বয়ে এলেন, বলুন আপনার কি দাবি? হ্যাঁ, আপনার গল্পটা চাঁদের আদর ভীষণ বিরক্তিকর একটা গল্প। সে কি, কেন? গল্পটা পড়ে আমার রাগে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আপনি তো এত ভালো লেখেন, হঠাৎ এরকম অদ্ভুত লেখা লিখতে গেলেন কেন? আপনি কি ভাবেন দুটো কবি কবি কথা বললেই মেয়েরা যে কোনো ভ্যাগাবন্ডের প্রেমে পড়ে যাবে? হ্যাঁ, ও মা, পড়বে না? আজকাল কটা লোক কবিতা পড়ে বলুন তো? গম্ভীর রসকসীন মানুষের থেকে এটা ঢের ভালো। সেটা আপনি মনে করেন। আপনি বলুন, একটা মেয়ে যার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে, একটা অ্যাম্বিশন আছে, সে কেন হঠাৎ একটা অচেনা অদ্ভুত ভবঘুরে ছেলেকে বিয়ে করতে যাবে? তমালিকার কয়েকটা চুল বাঁধন ছড়িয়ে এলোমেলো হয়ে এসে পড়েছে মুখের উপর। ওর মখমলের গোলাপি ওড়নাটা হাওয়ায় দুলছে। কোনো এক অজ্ঞাত কারণে ওর চোখ দুটো জলজল করছে। ধূসর চোখের মণি দুটোর দিকে তাকালে চোখ ফেরানো যায় না সহজে। সে সে আপনিই জানেন। কাশতে কাশতে বলল অম্বরীশ। লোকটা থেকে থেকে কাশে, কোনো রোগবালাই না, এটা একটা স্বভাবগত অভ্যেস। কথায় কথায় যারা এমন কাশে তাদের ব্যাপারটা হলো তারা একসময় গুছিয়ে কথা বলতে পারত না, ফলস্বরূপ ভাবার জন্য সময় নিত। আমতা আমতা না করে কেশে কেশে ব্রেক নিলে নিজেকে কম বোকা বোকা দেখায়। এই সমস্ত মানুষদের একটা ফেক অ্যাটিটিউড থাকে, তাদের কাশির মতন ফেক। তমালিকার এরকম ধরনের মানুষ একদম পছন্দ না। আমি কি করে জানবো? গল্পটা তো আপনি লিখেছেন। রাগে ওর ঠোঁটের কোণটা তীর করে কাঁপছে। আপনার কেন রাগ উঠছে সেটা তো আপনিই জানবেন না। লিসন, আমার রাগ হওয়ার একটাই কারণ, মেয়েটার বর্ণনা আমার সাথে মেলে, প্রত্যেকটা ডিটেলিং, এমনকি চশমা সহজে না খুলতে চাওয়ার ব্যাপারটাও। আপনি আপনি আমাকে চেনেন তাই না? পৃথিবীতে আমাদের মতো দেখতে আরও মানুষ আছে,
মানে আপনার মতো অদ্ভুত পিস আরও থাকলেও থাকতে পারে। তাই বলে স্বভাব চরিত্র মিলে যাবে? উফ, এটা একটা কোইন্সিডেন্স। আপনাকে চিনলে আপনার জীবনের ব্যাপারে লিখতাম না। জানতো আমার কাজ আছে আরও। এই বলে সোফায় শুয়ে পাশ ফিরল লোকটা। তমালিকা ভাবতে থাকে ওর জীবনে এরকম অদ্ভুত লোকেদের সাথে দেখা হওয়ার কারণ কি। অবশ্য এই সমস্ত ঝামেলা সে নিজেই ডেকে আনে। বেশ, আপনি জাস্ট বলুন আপনার এরকম লেখার কারণ কি। আমি আপনার লেখা পড়তে ভালোবাসি। আপনি আমার প্রিয় লেখকদের মধ্যে একজন। আরও যারা আছেন তাদের দেখার সৌভাগ্য আমার নেই। অনেকদিন আগেই টপকে গেছে, বেঁচে গেছে। কি? না, কিছু না। না হলে তো আবার তাদের বাড়ি গিয়ে বলতেন যে এই কেন লিখেছেন, ওই কেন লিখেছেন। আমার 60 হয়েছে, আমি আর লিখবো না। আর লিখলেও ডিসক্লেমার দিয়ে রাখবো, যাতে কি নাম বললেন? ও হ্যাঁ, তমালিকা। তমালিকা না পড়ে। খুশি? হ্যাঁ, আমি তাই চাই। আপনি আপনি আগের মতোই লিখুন না আবার। আপনার নিখুঁত লেখা এবং অনন্য পটভূমি আমায় চিরকাল কল্পনা করতে শিখিয়েছে। কখনো প্রেমে পড়েছি, কখনো কৌতূহল হয়েছে, কখনো ভয় করেছে, কখনো মায়া হয়েছে, আবার কখনো মন খুলে হেসেছি। অম্বরীশের গলা একটু নরম হয়ে আসে এবার। মেয়েটা ছেলে মানুষই দেখে বেশ মজা লাগে ওর। রাগটাই বা তাহলে বাদ থাকে কেন? রাগটা সবার আগে সামনে আসা দরকার। বাকিগুলো মনে পুষে রাখলে খুব একটা অসুবিধা নেই। তবে রাগ বড় ভয়ঙ্কর ম্যাডাম। আমি জানি মানুষকে রাগানোর অনেক পদ্ধতি থাকতে পারে, তবে আপনাকে এইভাবে চটিয়ে আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আমার রাগে আপনার কিসের আনন্দ? এই যে আপনি রাগ করতে পারছিলেন না, এখন রাগ হলো। খানিকটা আপনার মতোই একজন ছিল। আপনার মতো বয়সে সে আমার মতো একজন ভ্যাগাবন্ডকে বিয়ে করে রিগ্রেট করতে হয়তো। লোকটার মুখে হঠাৎই আধার নেমে আসে। হুমা, আপনি এত বড় লেখক, এত সম্মান, তাহলে রিগ্রেট কেন? তমালিকার কেমন জানি অস্বস্তি হয়। ভুল কিছু বলে ফেলেছে ও, তাই জন্যই হয়তো এত বড় বাড়ি, অথচ লোক মোটে দুজন, এই অম্বরীশবাবু আর ওনার হেল্পার। তবে তমালিকা খুনাক্ষরেও টের পায়নি এই মানুষটার জীবনে এমন ঝড় উঠেছিল কখনো। পছন্দের লেখক হিসেবে অনেক কিছু জানলেও লোকটার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না ওর। তাছাড়া উনি নিজেও এই বিষয়ে বিশেষ কিছু বলেননি কোথাও। প্রসঙ্গ আসতে খানিক এড়িয়ে গেছেন বারবার। হয়তো এই কারণেই। জানেন, আর কিছু বছর আগে হয়তো আমি এরম ছিলাম না। সে সময় আমাকে কেউ চিনত না, এমনকি তুমিও না। কবিতা বলতেই কিন্তু সেই মানবী প্রেমে পড়েছিল এই ভ্যাগাবন্ডের। খানিক রাগও ছিল তার, জেদ ছিল। প্রত্যেকটা মানুষের যেরকম থাকে। বাবার দেখা পাত্রকে সে বিয়ে করবে না। দরকারে এই আমার মতো অচেনা ভবঘুরেকেও বিয়ে করবে, কিন্তু অন্যটা না। প্রেম সে এর আগে করতে পারেনি। অনেকে মনে করলেও কেউই তাকে বলে উঠতে পারেনি সাহস করে। এদিকে বাড়িতে চাপও আসতে থাকে। তারপর মা বাবার উপর রাগ করে এক প্রকার জোর করেই সে মেয়ে 7-5 না ভেবে চলে আসে আমার সাথে। আমি আর তাকে কি নিয়ে আসবো, সেই আমায় টানতে টানতে বেরিয়ে নিয়ে চলে আসে। সে হাওয়ার বেগে ছুটছে তখন। আমি শুধু আকাশে ভেসে থাকা লালচে ঘুড়িটার মতো ছুটছি ওর পিছু পিছু। কি স্পিড মারি! অলিম্পিকে খেলে মেডেল পেতে বাধ্য। তা না করে মেয়ে কিনা বিয়ে করতে ছুটেছে। সরি। তারপর সে আরেক কাণ্ড। মন্দিরে যেতেই কিনা থ্রেড দিয়ে বলল, চটপট সিঁদুর পরা। আহা, সে কি রাগ! দেখেই আমি গলে গেলাম। ভাবলাম ধুর চাই, আমাকে এমনিও কেউ বিয়ে করবে না, বরং দেখে বিয়ে করলে কিছু না হোক লাইফে অ্যাডভেঞ্চার তো হবে। ওদিকে বুক আমার টিপ টিপ করছে।
ওর বাপের বাড়ির লোক যদি তাড়া করে, আবার এই মুহূর্তে বিয়েটা না করলে এই মেয়ে নির্ঘাত আমায় কেটে খুন করবে। হঠাৎ যেন অস্বস্তি হয় তমালিকার। কি যেন মনে পড়ে যায়, বুঝতে পারে না এমন অশান্ত লাগার কারণ কি। অজান্তেই হাতের আঙুলগুলো কাঁপতে থাকে, বিন্দু বিন্দু ঘাম এসে জড়ো হয় ঠোঁটের উপর। সেই সমস্ত মনে হওয়াগুলোকে দূরে সরিয়ে রাখতে সে প্রশ্ন করে, তারপর কি কি অ্যাডভেঞ্চার করলেন শুনি? ইতস্ততভাবে খানিক হেসে তমালিকা বলল, বেশ মজার ব্যাপার কিন্তু। অম্বরীশের দিকে এতক্ষণে সরাসরি তাকিয়েছে তমালিকা। লোকটা এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে কথা বলে চলেছে। ওনার ঢেউ খেলানো চুলগুলো অগোছালো হয়ে রয়েছে। বয়সের তুলনায় ওনাকে বেশ ইয়াং দেখতে, তবে মুখে অযত্নের ছাপ স্পষ্ট। গোলগাল মুখের উপর বসানো ছোট ছোট চোখ দুটোর তলায় কালি পড়েছে। গাল ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। একবারের জন্য চোখ দুটো বন্ধ করে আবার বলা শুরু করলেন উনি। তারপর যখন একটু একটু লেখাগুলো সারা ফেললো, তখন শুধু ভাবতাম যে ওকে কি করে ভালো রাখবো। এই চিন্তায় কি করে যেন সময় চলে যেত। কিছুই তেমন করে উঠতে পারে না, কিন্তু যতদিন যায় আমার ক্লান্ত লাগতো। আসলে মানুষ ততক্ষণ অস্থির হয়ে থাকে যতক্ষণ না তার একটা স্থায়ী ব্যবস্থা হয়ে উঠতে পারে না সে নিজে। একবার সে সেই জায়গায় পৌঁছে গেলে তার পাগলামি কিন্তু কমে আসে, তবে সেটা আর নজরে পড়ে না কারোর, এমনকি নিজেরও না। ওই সময় কোথাও কেউ নেই যে আমার লেখাগুলো নিয়ে মাথা ঘামাবে। লিখেই চলেছি সারাদিন কাজে ব্যস্ত হয়ে থাকি, কিন্তু কোনো উন্নতি নেই। মনে হতো কিছুই শালা পারছি না, জীবনটা যেন থেমে রয়েছে। সমস্ত ব্যাপারে একটা উদাসীনতা চলে আসলো। তারপর আস্তে আস্তে সে একই ঘর, লেখালেখি, রাত জাগা, এই নিয়েই কাটিয়ে দিই। মাঝে মধ্যে টুকটাক রান্নাবান্না করতাম, এই আর কি। যখন দেখি নাম ডাক হতে শুরু করেছে, মাঝে মধ্যে টুকটাক শুনছি যে বেশ ছড়িয়ে পড়েছে লেখাগুলো, তখন আরো আরো ব্যস্ত করে ফেললাম নিজেকে। ওকে ভালো রাখতে হবেই। কিন্তু জানো, ধীরে ধীরে দেখলাম মেয়েটা কেমন বদলে যাচ্ছে। আসলে আমি কখনো বুঝতেই পারলাম না যে ও কি চায়। ওকে ভালো রাখবো ভাবতাম, কিন্তু বুঝিনি ও ঠিক কিসে ভালো থাকে। ওকে দেখে মনে হতো সময়ের আগেই বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠছে। মনে ভুল কিনা জানি না, তবে মনে হতো সে নিজেও যেন সমস্ত ব্যাপারে ভীষণ চিন্তিত। তারপরেও আমার সেই ব্যাপারে কিছু করার ছিল না, ইনফ্যাক্ট প্রয়োজন বলেও মনে করিনি। এখন এসব নিয়ে মাথা ঘামালে কাজে ক্ষতি হয় যদি। খুব সামান্য ব্যাপারে আগে ঝগড়া হতো, এটা সেটা নিয়ে প্রায় কথা কাটাকাটি, কিন্তু শেষ কিছুদিন বা শেষের বেশ কিছু বছর এক ছাদের তলায় থেকেও কোনো কথা হয়নি। শুধু যে আমার ওর তাই নয়, কারোর সাথেই কথা হতো না আমাদের। এক দুবার প্রথম দিকে দুজনে চেষ্টা করি ব্যাপারগুলো ঠিক করার, কিছুদিন একটা আলগা নাটকও করি, কিন্তু আবার জেকে সেই। আসলে ততক্ষণ হয়তো অনেকটাই দেরি হয়ে গেছে। এখন ভাবলেও অবাক লাগে যে এখনকার বিখ্যাত রোমান্টিক গল্পের আইকন তার নিজের প্রেমিকা কি বুঝতে অক্ষম হয়েছে। তারপর আর কিছু করার থাকলো না। একদিন ও আর না থাকতে পেরে বলেই ফেললো ডিভোর্সের কথাটা। স্বাভাবিক। মুখ ফসকে কথাটা বলেই ফেলল তমালিকা। পরে ভেবে আঙুল কামড়ালেও আদতে ওর নিজের অস্বাভাবিক রাগ হচ্ছিল সেই সময়। অবশ্যই তাই। তার জন্যই কিনা জানি না
আমার যেন আলাদা করে কোনো ভালো লাগা বা খারাপ লাগা মনে হলো না। শেষ দিন ও পার্লারে গিয়ে ওর কোমর অবধি লম্বা চুল কেটে ফেললো ছোট ছোট করে। ও আসলে বহুবার চেষ্টা করেছিল সবটা ঠিক করার, কখনো বুঝিয়েছিল, কখনো বারবার অনুরোধ করেছিল যে ওর সাথে একটু কথা বলার জন্য, ওকে একবারের জন্য ভালো করে দেখতে বলেছিল। খুব চেষ্টা করত যাতে আমি ওকে একটু অ্যাটেনশন দিই। একটা দিনের জন্য ও বাড়ি ঘর টাকা পয়সা নিয়ে কিচ্ছু বলেনি। নিজে একটা স্কুলে পড়াতো পার্ট টাইম। আমাকে খুশি করতে মাঝে মধ্যে এটা সেটা কিনে খরচা করত। নিজের শখ আহ্লাদ মেটাতে কেন জানি ভুলেই গেছিল। পাগলের মতো শুধু চাইতো যে আমি ওকে একটু আগলে রাখি। আর এই সহজ কথাগুলো আমি কোনোদিন বুঝতেই পারিনি বা বুঝতে চাইনি, জানি না। আমি যাওয়ার আগে ব্যাগ গোছাতে গোছাতে বলেছিল, তুমি জানো আমার কোনো রকম সাহিত্যের প্রতি আগ্রহ নেই, কিন্তু তোমার গল্পগুলো জানতে ইচ্ছে করে। যাওয়ার আগে একটা জিনিস চাইবো তোমার কাছে, পারলে একটা এমন গল্প লিখো যেটা পড়ে আমার রাগ হবে, খুব রাগ হবে। সেদিন ওর চোখগুলোর সাথে চশমাটা বেশ মানিয়েছিল। আমি ওকে আটকাইনি। জানো তো, এখন বুঝি মানুষ আসলে চলে যেতে চায় না সব সময়। মাঝে মধ্যে চলে যাওয়ার নাটক করে অভিমান করে। বাড়ির লোকের কথায় অভিমান করে আমার কাছে যেমন চলে এসেছিল, বারবার ওর বাড়িতে জোর করেছিল বলেই হয়তো চলে যাওয়ার নাটকটা করেছিল। বাবা মাকে খুব ভালোবাসতো। যখন ওর বাড়ি থেকে সব মেনে নিয়েছিল, ও সারাক্ষণ ওনাদের খোঁজ নিত, ভালো খারাপ দেখতো। একা একা কি বা করবে। মাঝে মধ্যে মায়ের কাছে যেত। ভীষণ দায়িত্ববান মেয়ে ছিল একটা, আমার মতো না। আমার মা বাবা অনেক কাল আগেই মারা গিয়েছিল। বেঁচে থাকলে হয়তো তাদেরও ভালো রাখতে পারতাম না। আচ্ছা, আপনি বর্তমানে কি করছেন? পড়াশোনা না জব? অস্বস্তিটা ক্রমশ বেড়েই চলেছে তমালিকার। ঘরের বাতাসটা বেশ ভারী হয়ে উঠেছে এতক্ষণে। ও খেয়াল করে লোকটা ওকে কখনো তুমি, কখনো আপনি সম্বোধন করছেন, কিন্তু সবটাই খুব অন্যমনস্কভাবে। ও বুঝতে পারে এগুলো হয়তো জিজ্ঞেস করাটা একেবারেই ঠিক হয়নি। সম্ভবত লোকটাও এড়িয়ে যেতে চাইছে। আমি MA ফাইনাল ইয়ার, কোন সাবজেক্ট? অ্যানথ্রোপোলজি। বাহ, আপনাকে ধন্যবাদ। আমি জানতে না পারলেও আন্দাজ করতে পারি যার জন্য লিখছি উনি রাগ করেছেন। দূর দূর করে যে তাড়িয়ে দিচ্ছিলেন, সে দরজার বাইরেই বোঝা হয়ে গেছে। আমি সফল হতে পেরেছি। আপনিও সফল হন। রাগের মাথায় যাকে তাকে বিয়ে করে বসবেন না। আর রাগ যখন একবার হয়েছে, বাবাকেও মনের কথা খুলে বলুন যে আপনি এখন বিয়ে করতে ইচ্ছুক নয়। আপনি কি করে? আপনি আপনার উত্তর পেয়েছেন আশা করি। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আপনি বাড়ি যান এবার। আপনি ওনাকে ভালোবাসেন এখনো? মাথা খারাপ? ভালোবাসা? আমার ভয় করে, সত্যিই ভয় করে। আপনি অদ্ভুত লোক। অদ্ভুত তো বটেই, সবাই তাই। মানুষের কল্পনা আর বাস্তব কখনো মেলে না, বিস্তর ফারাক। কেবল একটা ক্ষীণ সুতো দিয়ে জোড়াতাপ্পি মারা। এই জোড়াতাপ্পিটাই আসলে গল্প। এই দেখুন, আমি কত মেয়ের রিভিউতে দেখি যে আমার লেখা গল্পের মতো নাকি তারা জীবন সঙ্গী যায়, অথচ আমি নিজেই তা হয়ে উঠতে পারিনি, বা হয়তো হতেই পারিনি বলেই লিখছি। লেখক গল্পে যতটা নিখুঁত খুন করে, আদতে হয়তো খুন দেখলেও তার শরীর কেঁপে ওঠে, কিন্তু তাও যৎসঙ্গত কারণ দেখিয়ে তদন্তের কথা লিখবে।
আসলে একটা খুন দেখলেও হয়তো তাদের মাথা ঘুরে যাবে। আমরা যা পারি না, কল্পনাতে আমাদের অজান্তেই আমরা সেই মানুষগুলো, বাস্তবের সাথে তাদের কোনো মিল নেই। তাই অগত্যা ঝোঁকের বশে মাথা গরম করে কাজ করবেন না। যা করবেন ভেবে চিন্তে করবেন, আর ভালো থাকবেন। তমালিকা কি করবে বুঝতে পারে না। খানিকক্ষণ ঠায় চুপ করে বসে থাকে। আবহাওয়াটা হঠাৎ ভালো লাগে তার। সে খেয়াল করল বৃষ্টি থেমেছে, কিন্তু মেঘলা করে আছে। ঘরটা ভালো করে দেখে সে। আলো আঁধারিতে কি মায়াবী দেখাচ্ছে ঘরটা, কিন্তু কি যেন নেই। ছোটখাটো আসবাবপত্র সাজানো। ঘরটা সুন্দর, তবে অগোছালো। জানালার কাছে কিছু ইনডোর প্ল্যান্ট রয়েছে অবশ্য। ঝিরিঝিরি ছাঁট আসছে জানালা দিয়ে। জানালার কাছে গিয়ে কি যেন ভাবে তমালিকা। কেমন যেন ঘোরের মধ্যে আছে সে। কি মনে হতে জানালা চেপে বন্ধ করে দেয় তমালিকা। লক্ষ্য করে লোকটা শুঁয়োপোকার মতন কুঁকড়ে শুয়ে আছে। কি মনে হতে চাদরটা গায়ে দিয়ে দেয় আর দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়ে। এইসব মনে পড়ে খুব রাগ হয় তমালিকার। গা জ্বলে যায়। কি হয়েছে কি ওর? আরো বিরক্ত লাগে যখন মনে পড়ে সেদিন রাতে বাড়ি এসে কি যেন মনে হতেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুক্ষণ দেখে সে। তারপর হঠাৎ করেই চশমাটা খুলে টেবিলে রাখে। নিজেকে কেমন লাগছে ভালো করে বোঝার চেষ্টা করে। ও সব থেকে বেশি রাগ হয় এই ভেবে যে ওর নিজেকে কিছুক্ষণের জন্য সেইভাবেই পছন্দ হয়ে যায়। লোকটাকে ওর অসহ্যকর লাগা উচিত। এখন অবশ্য তাই লাগছে। খুব রাগ হচ্ছে ওর। সকাল হতে না হতেই এই সমস্ত ভেবেই হয়তো মাথাটা বিগড়ে আছে ওর। কি মনে হতে হঠাৎ করেই রুমের দরজাটা খুলে চেঁচিয়ে বলল, শোনো, আমি এখন বিয়ে করতে পারবো না। কারণ কিছুই না, আমার ইচ্ছে নেই। জোর করার কোনো মানে নেই। যদি মনে করে থাকো পারবে না আমায় বাড়িতে রাখতে, আমি বেরিয়ে যাব। সবাই থতমত খেয়ে গেছে ততক্ষণে। তমালিকাকে অনেকদিন পর সবাই ডাকতে দেখল। ও ইদানিং কম কথা বলতো বাড়ির সকলের সাথেও। বাইরে বাইরেই থাকতো বেশিটা। তমালিকা সেই মুহূর্তে বুকে সাহস নিয়ে কথাগুলো বললেও ওর পরক্ষণেই চিন্তা হয়। কিছুক্ষণ কোনো উত্তর আসে না। সব কেমন নিস্তব্ধ। এতক্ষণের হই হুল্লোড় থেমে গিয়েছে বাইরের ঘরে। পরে অবশ্য মাথাটা একটু শান্ত হতে তমালিকা লক্ষ্য করে বাড়ির আরও লোকজন এসেছে। বাবা মা ওদের সামনে অপ্রস্তুত হয়ে পড়েছিল হয়তো। তাদের মধ্যে থেকে তমালিকার ঠাকুমা বলল, কেন জোর করছো তোমরা ওকে? ওর এখন কতই বা বয়স, যা করতে চাইছে করুক না, ইত্যাদি। ও ঘরে যেতে তমালিকা ঠাকুমাও পিছু নেয়। আবহাওয়া গরম বুঝে তমালিকা শুয়ে পড়তে মাথায় হাত বোলাতে থাকে ওর ঠাকুমা। নাতনির মাথা গরম হলে বুড়ির 4-5টা অবশিষ্ট দাঁত ভয় নড়ে ওঠে। বেশ কিছুক্ষণ মাথায় হাত বোলানোর পর বুড়ি বোঝে এবার একটু তেল মারতে হবে। বাড়িতে লোকজন আসাতে খাওয়া দাওয়ার দিকে বেশি মন দেওয়া হয়ে গেছে। নাতনিটার দিকে বিশেষ নজর দেয়নি বুড়ি। মাথায় তেল দিস না কেন দিদি ভাই? চুলগুলো দেখেছিস কেমন হয়ে আছে? কেন বিয়ে দেওয়া যাবে না এরকম চুল হয়ে থাকলে? খুব চিন্তা না তোমাদের? আহা, কে বিয়ে দেবে শুনি আমার লক্ষ্মী দিদিটাকে? কার এত সাহস? দেখি এদিকে মুখটা। ভিজে এসেছে তমালিকার চোখ। ঠাকুমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে একটানা। ও ঠাকুমা একটু ভেবে বলল, কেউ বিয়ে দেবে না,
যা করতে চাইছো মন দিয়ে করো, মন ভালো রাখবে শুধু। বাকি আমি কথা বলে দেখছি সবার সাথে। তমালিকা আরো শক্ত করে ঠাকুমাকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে বলে উঠল, যদি বাবা না শোনে? ও শুনবে না, ওর বাপ শুনবে। এবার হেসে ফেলল তমালিকা। ঠাকুমাও হাসতে হাসতে বলল, চোখের জল মোচ দিদি ভাই। তমালিকার ঘরে ওর দাদুর একটা ফটো টাঙানো আছে। বুড়ির কথায় সেটা কি একটু নড়ে উঠল? অবশ্য এই কথা সত্যি যে ওনার কথা অমান্য করে না বাড়ির কেউই। তমালিকা একটু নিশ্চিন্ত হলো। ভাবতে থাকলো সমস্তটা এতটাই সহজ ছিল। একটা কাজ হলো তাহলে। পরে আত্মীয় স্বজন চলে গেলে এ ব্যাপারে বাবা কিছু বলতে এলে কি বলবে সে? কিন্তু রাত অবধি কেউই কিছু বলল না ওকে। এমনকি রাতে একসাথে খেতে বসেও নানা ব্যাপারে স্বাভাবিক কথাবার্তা, হাসি ঠাট্টা হলো। রাতে শুতে গিয়ে তমালিকা বোঝে সবাই ব্যাপারটা মেনে নিয়েছে। মনে মনে হাসে, ভাবে সত্যি রাগ হওয়াটা হয়তো দরকার। আবারও বৃষ্টি নেমেছে। ভেজা মাটির সোঁদা গন্ধে মনটা ভরে ওঠে। ঝিরঝির ছাঁট আসছে জানালা দিয়ে, সেটাকে বন্ধ করে না ও। ঠান্ডা হাওয়ায় বেশ আরাম লাগছিল ওর। মাথাটা হালকা হয়ে আসে। বিকেলের পর ফোনটা দেখা হয়নি। নীলিমার মেসেজগুলো দেখল সে। অনেকগুলো থ্রিলার উপন্যাসের লিস্ট, তার মধ্যে বেশ কিছু বই বেছে নেয়। কালই এই কটা কিনতে হবে ওকে। মনটা একটু ভালো লাগছে। ফেরার পথে কি একবার সুকুমারকে ডাকবে? ওর যাবতীয় অভিযোগ ও জানিয়ে দিতে চায় ওকে। ও এতদিন ওর সমস্ত দাবি দাওয়া মেনেছে। সে ভেবে নিয়েছে সুকুমারকেও সে নিজের সমস্তই জানাবে। সরাসরি জিজ্ঞেস করবে ওকে সত্যি আগের মতো ভালোবাসে কিনা। তাকে যতটা দরকার ততটাই সময় দেবে। যদি তা না মানতে পারে তাহলে সে তার সিদ্ধান্ত তাকে জানিয়ে দেবে। আর কোনো ব্যাপারে ওর মাথা ঘামাতে ইচ্ছে করে না। এবার মন দিয়ে শুধু পড়াশোনা করতে হবে ওকে। আজ একটা নিশ্চিন্ত রাত, সেটাকে মন ভরে উপভোগ করতে হবে। সে আবারও আয়নার দিকে তাকায়। চশমাটা পরলে ওকে বেশ রাগী রাগী লাগে। এবার সে খানিক চশমার সাথে মানুষগুলোর শত্রুতাটা বুঝতে পারে। তবে ওর নিজেকে চশমা খুলে খারাপ লাগে না আর। একটা সেলফি তুলে নীলিমাকে পাঠায়, মেসেজ করে, কেমন লাগছে রে? ভাবে সুকুমারকেও কি পাঠাবে। তারপর ভাবে না, এখন না। তবে ভালো লাগলেও আর যার তার বলাতে চশমা খুলবে না সে ঠিক করেছে। অম্বরীশের যখন ঘুম ভাঙল তখন সন্ধে গড়িয়ে রাত। ঘুম থেকে ওঠার পর থেকে কি যেন একটা ভাবতে থাকে সে। তারপর হয়তো বুঝতে পারে আসলে সে একা বোধ করছে। বিভিন্ন লোককে ফোন করে, একের পর এক কথা বলে। রাতের দিকে বুঝতে পারে ওর কথায় কথায় কাশির স্বভাবটা কি করে যেন চলে গেছে। আর ঘুম আসে না যথারীতি। আবার সারা দুপুর ঘুমিয়েছে অনেক দিন পর। বেশ ভালো ঘুম হয়েছে আজ। পাশের ঘরে যায় অম্বরীশ। ফটোটা দেখে ভালো করে। লম্বা চুল, মোটা কালো ফ্রেমের চশমা, ঠোঁটের পাশে একটা তিল। সেদিকে তাকিয়ে অনেক কথা বলতে থাকে অম্বরীশ। কখনো কাঁদে, কখনো হাসে, কখনো রাগ করে, আবার কখনো ভাবে সত্যি মানুষটা সামনে এমন হতে পারলে হয়তো সে এত কষ্ট পেয়ে চলে যেত না।
আসলে রাগ হলে আমরা ঝগড়া করি। তারপর অনেক কারণ থাকতেও যখন আর রাগ হয় না, আমরা ভয় পাই, ভাবি মানুষটার কাছে আমাদের গুরুত্বটা কমে যায়নি তো। তখন আমরা তাদের সামনে বারবার বলি আমরা চলে যাব। তার কারণ একটাই, আমাদের অজান্তেই কোথাও মনের কোণে একটা সূক্ষ্ম ইচ্ছে থাকে আমাদের, চলে যাওয়ার নয় বরং থেকে যাওয়ার। তবে এমনি এমনি না, আমরা আশা করি কাছের মানুষটা মরিয়া হয়ে উঠবে রেখে দেওয়ার জন্য। তারা হাতটা শক্ত করে চেপে ধরে বলবে, যেও না ছেড়ে। জড়িয়ে নেবে, হাত বুলিয়ে দেবে মাথায়। তবে মান অভিমানের খেলায় আমরা শুধুই তাকিয়ে থাকি, চলে যাওয়ার পথ চেয়ে তাদের ফিরে আসার অপেক্ষা করি, অথচ ফিরিয়ে আনি না। ভোরের দিকে চোখ লেগে আসতে অম্বরীশ বলল, তুমি কতটা বুড়ি হয়ে গেলে দেখতে ইচ্ছে হয়। রাগ করো, ভালো থেকো। এই বলে পাশের ঘরে গিয়ে চাদরটা টেনে শুয়ে পড়ল অম্বরীশ। এই চাদরটা আবার অনেকদিন পর গায়ে দিল অম্বরীশ। দুপুরে মেয়েটা এটা গায়ে দিয়ে দিতে ভালো ঘুম হয়েছিল। একটা বারান্দায় আমি দাঁড়িয়ে ছিলাম, ছুঁড়ে মাঝে চোখ তাকিয়ে যেই চলে গেলে, শীতে আরাম দেয় সেই রকমই চাদর মেরে ফেলেছি খেলার ছলে তোমার কোলে। এভাবে গল্প হয় আমাদের রূপকথায়, এভাবে গল্প হয় আমাদের রূপকথায়। কিছুটা ছেলে মানুষই মেনেও তো ভালোবাসি, বলে কয়ে কথা দিয়ে যাও। দেখো না এনেছি সাথে মধুমাখা দিনে রাতে, আমার মনের জোছনায়। এভাবেই গল্প হোক আমাদের রূপকথায়, এভাবে গল্প